ডিয়ার ভিউয়ার্স, ব্রাইটন ইংলিশ বিডি পরিচালিত আইন শিখি হাতে কলমে প্রোগ্রামে আপনাদের স্বাগত। এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের দণ্ডবিধি, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি এবং বাংলাদেশের দেওয়ানি কার্যবিধির আইন সহ আইনের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের কাছে আমরা হাতে কলমে তুলে ধরব। তাহলে দেখতে থাকুন আমাদের আজকের প্রোগ্রাম। আজকের বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে সম্পত্তি বন্টনের অঙ্ক পদ্ধতি, এপিসোড 12। তাহলে চলুন দেখা যাক আজকের বিষয়বস্তু। ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, সম্পত্তি বন্টনের অঙ্ক পদ্ধতি এপিসোড 12-এ আপনাদের স্বাগতম। আজকে আমি বরাবরের মতো দুইটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, আউল নীতি ব্যাখ্যা করো। ফাতেমা তাহার স্বামী, মাতা, এক কন্যা, এক পুত্রের কন্যা রাখিয়া মারা গেল। এই ক্ষেত্রে যেই নীতি প্রয়োগ করা যোগ্য তাহা উল্লেখপূর্বক ফাতিমার সম্পত্তি বন্টন করো। এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমি এটা করার পরে দেখাবো এবং সাথে সাথে অঙ্কটা করে ফেলবো। তাহলে আমরা প্রথম প্রশ্নটার উত্তরে যাচ্ছি। প্রথমে বলা হয়েছে আউল নীতি ব্যাখ্যা করো। আউল নীতি ব্যাখ্যা করতে হলে আমাকে জানতে হবে আউল নীতিটা কি। এখানে বলা হয়েছে হানাফি আইন অনুসারে অংশীদারদের মধ্যে সম্পত্তি বন্টনের পর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তাদের অংশের যোগফল সম্পত্তির চেয়ে বেশি হয়ে যায়। সেক্ষেত্রে অংশীদার অংশ আনুপাতিক হারে কমিয়ে আনা হয়। এই নীতিকে আউল নীতি বলে। তাহলে আমরা বুঝলাম আউল নীতিটা কি। আউল নীতির মেইন কথা হচ্ছে যে হানাফি নিয়ম হতে হবে এক। 2 নম্বর কথা হচ্ছে অংশীদারদের মধ্যে সম্পত্তি বন্টনের ক্ষেত্র বা প্রশ্ন আসতে হবে। তৃতীয় কথা হচ্ছে যে যখন বন্টন করা হয়, বন্টনের পরে দেখা যাবে যে তাদের অংশের যে যোগফল সম্পত্তির চেয়ে বেশি হয়ে যায়। তার মানে যদি দেখা যায় যে লব বেশি হর কম, অর্থাৎ যদি 13/14 যদি হয়, মনে করেন আমরা একটা সম্পত্তির অংশ পেলাম, সবাইকে দেওয়ার পরে যোগ করে দেখলাম যে 13/14 সম্পত্তি এবং অংশীদারদের পরিমাণ যদি এটা হয় ভগ্নাংশ, তাহলে দেখা যাচ্ছে লব বড় হর ছোট। তাহলে এটাই আউল নীতি প্রয়োগ করতে হবে। এটাকে আউলের সমস্যা বলে। এটাকে আউল নীতি প্রয়োগ করে ঠিক করতে হবে। কিভাবে আউল নীতিটা প্রয়োগ করা হয়? তখন এই হর যেটা আছে কম, এটাকে লবের সমান করতে হবে। তার মানে 14/14 করতে হবে। তাহলে 14/14 করলেই আমরা করার পরে তারপরে আমরা লব যেহেতু এই 14 হচ্ছে অংশীদারদের অংশ, তাহলে আলাদা আলাদা করে অংশগুলা লিখব এবং নিচে প্রত্যেকটা অংশের ক্ষেত্রে 14 করে হর প্রয়োগ করতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি লব বড় থাকে, হর ছোট থাকে সম্পত্তি দেওয়ার পরে যোগফল, তাহলে আমরা বুঝবো এটা আউলের সমস্যা। তখন হর এবং লব এক করতে হলে আমরা লবকে ঠিক রাখবো, মানে উপরের ভগ্নাংশকে লব বলে এটাকে ঠিক রাখবো, হরকে বৃদ্ধি করব, লবের সমান করতে হবে। এটাই হচ্ছে আউলের সমস্যা। এই সমস্যাটা সমাধান করতে হয়, এটাকেই বলে এখানে। সেক্ষেত্রে অংশীদার অংশ আনুপাতিক হারে কমিয়ে আনা হয়। কমিয়ে আনা হয় মানে সেখানে যে লব এবং হর সমান করলেই এই আনুপাতিক হারে অংশীদারদের অংশ আনুপাতিক হারে কমিয়ে আনা হয়। এই নীতিকে আউল নীতি বলে। তাহলে আমরা বুঝলাম আউল নীতি কাকে বলে। এখন আমরা দেখছি ফাতিমার সম্পত্তি কিভাবে বন্টন করা যায়। ফাতিমা মৃত্যুর সময় রেখে গেছেন কাকে? আমরা দেখছি
স্বামী রেখে গেছেন, মাতা রেখে গেছেন, এক কন্যা রেখে গেছেন, এক পুত্রের কন্যা রেখে গেছেন। তাহলে তারাই হচ্ছে অংশীদার, তাদের মধ্যে ফাতিমার সম্পত্তি আমরা বন্টন করছি। তাহলে আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। স্বামী পাবে, স্বামী সমান সমান 4/1 কোরআনিক অংশীদার তিনি। মাতা পাবেন কোরআনিক অংশীদার বলতে তাদের অংশ কোরআনে, পবিত্র কোরআনে বর্ণিত আছে এবং অপরিবর্তিত থাকবে। মাতা পাচ্ছেন 6/1, তিনিও কোরআনিক অংশীদার। এক কন্যা পাবেন, এক কন্যা সমান সমান 2/1। এখানে আমি বলে নিচ্ছি যে একমাত্র কন্যা বলে সেই কন্যা 2/1 মানে অর্ধেক পাচ্ছে সম্পত্তির। আর যদি একাধিক কন্যা থাকতো তাহলে 3/2 পেত। সব কন্যা প্রত্যেকের মাঝে 3/2 সম্পত্তি বন্টন করা হতো। তারপরে রয়েছে, কে রয়েছে দেখি। স্বামী দিলাম, মাতার অংশ দিলাম, এক কন্যা দিলাম। এখন পুত্রের কন্যা। পুত্রের কন্যা আমরা হানাফি নিয়ম অনুসারে করছি। পুত্রের কন্যা পাবে, এক পুত্রের কন্যা পাবে কতটুকু? পুত্রের কন্যা, এখানে আমি বলে নিচ্ছি একটা কথা, যেহেতু পুত্রের কন্যা সম্পত্তির অংশীদার হবে তখনই যখন একমাত্র কন্যা থাকবে। যেহেতু ফাতিমার একমাত্র কন্যা রয়েছে এবং একজন কন্যা রয়েছে, এই জন্য পুত্রের কন্যা পাবে। অন্যথায় যদি একাধিক কন্যা হতো, একাধিক কন্যা থাকতো ফাতিমার, তাহলে কিন্তু এই পুত্রের কন্যা বঞ্চিত হতো। সেই জন্য যেহেতু একমাত্র কন্যা, তাহলে পুত্রের কন্যা পাবে 6/1। তাহলে আমরা দেখছি স্বামী, মাতা, কন্যা এবং পুত্রের কন্যা মিলে কতটুকু সম্পত্তি পায়। আমাদের আর কোনো অংশীদার নেই, তাদের মাঝে সম্পত্তিটা আমরা এখন যোগ করে দেখব সম্পত্তিটা এক হয় কিনা। এক বলতে লব এবং হর সমান হয় কিনা। তাহলে 4/1 যোগ 6/1 যোগ 2/1 যোগ 6/1। উপরে লিখে নেওয়া ভালো। স্বামী, মাতা, এক কন্যা ও এক পুত্রের কন্যার মোট সম্পত্তি। আমি এটা না লিখে আমি লিখছি, আপনারা লিখে নেবেন। 4/1 যোগ 6/1 যোগ 2/1 যোগ 6/1। তাহলে এখানে প্রথম আমাদের লসাগু বের করতে হবে। 4, 6, 2, 6 এর লসাগু হচ্ছে 12। লসাগু কিভাবে করতে হয় আমি আরেকবার দেখাচ্ছি। 4, 6, 2, 6। এই অঙ্কগুলোকে এমন একটা অঙ্ক দিয়ে আপনাকে ভাগ করতে হবে যেন অন্ততপক্ষে দুটি অঙ্ক ভাগ করা যায় এবং দুটি অঙ্ককেই এই অঙ্ক দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2, 3 দুগুণে 6। 4টার মধ্যেই নিঃশেষে বিভাজ্য হয়েছে। আমার 2 দিয়ে আর যাচ্ছে না, এখন 3 দিয়ে দেখব। এখানে 2 রয়ে গেল, 3 একে 3, 1 এবং 3 একে 3। তাহলে এখন আমি এই যাদের দিয়ে ভাগ করেছি তাদেরকে আমি গুণ করে লসাগু পাচ্ছি। 2 গুণ 3 গুণ 2। আর কোনো একাধিক একের বেশি কোনো অঙ্ক নেই বলে আমি আর লিখছি না। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এই হচ্ছে 12 লসাগু। তাহলে আমরা লসাগু পেয়ে গেছি। আমরা এখন অঙ্কতে চলে যাচ্ছি। 4 দিয়ে হরকে ভাগ করব। 4 দিয়ে 12কে ভাগ করলে 3। লবকে গুণ করব 3 দিয়ে, 3 একে 3। তেমনিভাবে প্রত্যেকটি ক্ষেত্রে একইভাবে হরকে হর দিয়ে ভাগ করে লবকে গুণ করতে হবে ভাগফল দিয়ে। তাহলে 6 দ্বিগুণে 12, 2 একে 2। 6 দ্বিগুণে 12, 6 একে 6। 6 দ্বিগুণে 12, 2 একে 2 সমান সমান 12। হর লব 3 আর 2 5, 5 আর 6 11 আর 2 13। 12/13 অংশ। আমি যোগ করে দেখলাম যে 12/13 হয়েছে,
কিন্তু আমার দেখা যাচ্ছে লব বড়, হর ছোট, তাহলে এটা হচ্ছে আউলের সমস্যা। ইহা একটি আউলের সমস্যা, এটা লিখতে হবে আউলের সমস্যা। কেন? কারণ লব বড়, হর ছোট, তাহলে আউলের সমস্যা। লব বলতে অংশীদারদের অংশ, আর হর হচ্ছে সম্পত্তির পরিমাণ। তাহলে এই এই সমস্যা সমাধান করতে হলে আমরা আউল নীতি প্রয়োগ করব। তাহলে আউল নীতি প্রয়োগ মানে হরকে বৃদ্ধি করে লবের সমান করতে হবে। হরকে বৃদ্ধি করে লবের সমান করতে হবে, এটা আউলের নীতি। তাহলে আমরা হরকে বৃদ্ধি করে লবের সমান করছি। তার মানে এখন আমরা 12/13 এর পরিবর্তে 13/13 পাই। অর্থাৎ 13/13 লিখলে আমরা অর্থাৎ নিচে আমি আর 12 লিখব না, আমি লিখব 13। আমি একটু আগের অঙ্কটায় চলে এই অঙ্কটা আপনাদের দরকার পড়বে, এই অংশটা দরকার পড়বে আউলের সমস্যায়। আপনারা যেভাবে যোগ করেছেন, যোগের ক্ষেত্রে এই অংশটা প্রয়োজন পড়বে। এখন আমি সব লিখব, কিন্তু 12-র জায়গায় 13 লিখব, তাহলে হয়ে যাবে। তাহলে আমি 13 লিখছি, আর উপরে কত? 3 + 2 + 6 + 2, 3 + 2 + 6 + 2 সমান সমান, আমি আলাদা করে দিচ্ছি 13/3। এই 13/3 হচ্ছে স্বামী পায়। 13/3 সমান সমান 13 স্বামী। আবার 13/2 সমান সমান কে পাচ্ছে? সমান সমান 13/2 কে পাচ্ছে? মাতা পাচ্ছে, মাতা। অপর পৃষ্ঠায় চলে যাচ্ছি। 13/6 পাচ্ছে কন্যা, আর এক পুত্রের পুত্র। 13/2 13/2 পুত্রের পুত্র, পুত্রের কন্যা, পুত্রের কন্যা। তার মানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার 12 ছিল হর, আমি প্রত্যেকটা ক্ষেত্রে 13 হর করেছি। আপনি একটু জিনিস খেয়াল করেন, এখানে একটু আগে আমরা যাই, এখানে দেখেন যে 12/13 যেটা, এখানে 3 + 2 + 6 + 2, এটা প্রত্যেকটা এই 3 অংশ হচ্ছে এটার থেকে এসছে। এটা হচ্ছে স্বামী, তারপরে এটা হচ্ছে মাতা, এটা অংশ হচ্ছে কন্যা, এটা হচ্ছে পুত্রের কন্যা। তাহলে আমি যখন এইগুলো পাচ্ছি, এগুলা তাদেরই অংশ। সুতরাং আমি যখন 13/2 আলাদা করছি, তখন এটা স্বামীর। 13/3 যখন আলাদা করছি, সেটা স্বামীর। 13/2 যখন আলাদা করছি, সেটা মাতা। 13/6 যেটা আলাদা করছে, এই 6, সেটা হচ্ছে কন্যা। এবং 13/2 যেটা আলাদা করেছি, সেটা হচ্ছে এক পুত্রের কন্যা। এভাবে আলাদা করে দিবেন, তাহলে আমার দেখা যাচ্ছে সবাই সম্পত্তি পেল, এবং প্রত্যেকটা হর হচ্ছে 13। এখন যদি যোগ করি, আমি 13/13 পাবো, যেহেতু এটা 13/13 থেকে এসছে। তাহলে এখন আমি অঙ্কটাকে আবার 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী করছি। আমি লিখে নিচ্ছি 1961 সালের পারিবারিক আইন অনুযায়ী। মুসলিম পারিবারিক কথাটা লিখে নেই, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী।
আইন অনুযায়ী আমি তাদের সম্পত্তি বন্টন করছি। ফাতেমার সম্পত্তি মুসলিম আইন অনুযায়ী 1961 সালের বন্টন করে আমরা কি পাচ্ছি? প্রথমে স্বামী পাবে, স্বামী কোরআনিক অংশীদার একই হবে, 4/1 অংশ। মাতা 6/1 অংশ। স্বামী, তাহলে আমি দেখছি যে স্বামী এবং মাতা একত্রে 4/1 যোগ 6/1 পাচ্ছে। এরপরে আমি আর অংশটা এখন লিখব না, কারণ আর আমার রয়েছে এক কন্যা এবং এক মৃত পুত্রের কন্যা। তাহলে এক কন্যা সে অবশিষ্ট ভোগী এবং এক মৃত পুত্রের কন্যা সেও অবশিষ্ট ভোগী। তাহলে আমি অবশিষ্ট কতটুকু আছে বের করতে হলে 4/1 যোগ 6/1 করতে হবে। 4/1 যোগ 6/1 উপরে লিখে নেওয়া ভালো ছিল যে স্বামী ও মাতা একত্রে পাচ্ছে। তাহলে কতটুকু পাচ্ছে? লসাগু হচ্ছে 12, 3 4 12, 6 2 12 সমান সমান 12/5 অংশ। এটা স্বামী এবং মাতা একত্রে পাচ্ছে। অবশিষ্ট কতটুকু আছে আমি বের করছি। অবশিষ্ট আছে, 1 থেকে বিয়োগ করলে অবশিষ্ট বের হয়ে যাবে 12/5। 1 বিয়োগ 12/5 লসাগু হচ্ছে 12, 12 একে 12 বিয়োগ 12 একে 12 1, 5 একে 5, 5 দিয়ে গুণ করলাম 1কে, তাহলে 12/7 অংশ। এটা হচ্ছে অবশিষ্ট অংশ। এই অবশিষ্ট অংশ এক কন্যা এবং এক মৃত পুত্রের কন্যা পাবে। মৃত পুত্রের কন্যা এখানে পিতার প্রতিনিধিত্ব করবে, যেহেতু আমাদের 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বাবার মৃত্যুর পূর্বে যদি ছেলে মারা যায়, তার কন্যা বা পুত্র তার বাবার প্রতিনিধিত্ব করবে সম্পত্তির ক্ষেত্রে। সুতরাং আমরা এই 12/7 এই অংশটাকে এক কন্যা এক পুত্রের কন্যার মধ্যে বন্টন করছি। তাহলে আমরা ভাগের নিয়মে চলে যাই। আমরা জানি পুত্র ইস্টু কন্যা সমান সমান 2:1। আমরা ভাগের নিয়মে পুত্র পাচ্ছে কয় পুত্র? এক পুত্র। প্রথম আমরা কন্যাটা দেখছি, এক কন্যা পায়। এক কন্যা সমান সমান কত ভাগ? 1 × 1 সমান সমান 1 ভাগ। কেন আমি এটা করলাম? কন্যার সংখ্যা দিয়ে 1 গুণ করতে হবে, পুত্রের সংখ্যা দিয়ে 2 গুণ করতে হবে, তাহলে আমাদের মোট ভাগটা চলে আসবে। তাহলে পুত্রের কন্যা কতটুকু পাবে? পুত্রের কন্যা এখানে যেহেতু এই কন্যা পিতার প্রতিনিধিত্ব করছে, পিতা মানে পুত্র যে মারা গেছেন তার পুত্র, সেই পুত্রকে হিসাব করলে আমাদের 2 অংশ সে পাবে। তাহলে যেহেতু একজন পুত্র ছিল যে মারা গেছে, ইন্টু 2 দিয়ে কেন গুণ করলাম? কারণ পিতার প্রতিনিধিত্ব করছে এই কন্যা, পিতার প্রতিনিধিত্ব করছে। পিতা যতটুকু পেতেন কন্যা ঠিক ততটুকুই পাবে। যেহেতু পিতা তার নিয়ম অনুযায়ী কন্যার দ্বিগুণ পাবে, এই জন্য 2 দিয়ে গুণ করেছে। এখানে 2 একে 2 ভাগ। তাহলে 2 আর 1 3 ভাগ মোট দাঁড়ালো আমার এখানে। এখন আমি দেখব কন্যা কত অংশ, পুত্র কত অংশ। এখন অংশের নিয়মে, এটা ভাগের নিয়মে আসছি, এখন অংশের নিয়মে যাই। এক কন্যা সমান সমান 3/1 অংশ। কেন 3/1 অংশ আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করেন। মোট হচ্ছে 3, 3-এর থেকে কন্যা হচ্ছে 1 ভাগ, তার মানে 3/1 ভাগ। আর পুত্রের কন্যা হচ্ছে 3/2 ভাগ, মানে 3/2 ভগ্নাংশ করলে। তাহলে পুত্রের কন্যা সমান সমান 3/2 অংশ।
এখন আমি দেখছি অবশিষ্ট অংশের যেহেতু 3/1 অংশ পায় কন্যা, অবশিষ্ট অংশের যেহেতু 3/2 অংশ পায় পুত্রের কন্যা, তাহলে অবশিষ্ট কতটুকু আছে নিশ্চয়ই আমাদের মনে আছে, 12/7। এই 12/7 এর 3/1 অংশ পায় কন্যা, তাহলে এক কন্যা পায় অবশিষ্টের সমান সমান 12/7, এটা অবশিষ্ট এর 3/1। তাহলে আমি গুণ করে পাচ্ছি 3×12 = 36, নিচে হর ইন্টু হর, লব ইন্টু লব, 7×7, 36/7 অংশ এক কন্যা। এখন আমি যাচ্ছি পুত্রের কন্যা। পুত্রের কন্যা অবশিষ্টের কতটুকু পায় সেটা আমি বের করছি। সমান সমান অবশিষ্ট আছে 12/7 এর 3/2, এই যে 3/2 পুত্রের কন্যা, তাহলে 3/2 সমান সমান 3×12 = 36, হর ইন্টু হর, লব ইন্টু লব, 7×2 = 14 অংশ এটা পুত্রের কন্যা পায়। তাহলে আমরা একটু যোগ করে দেখি আমাদের বন্টন সঠিক হয়েছে কিনা। আমরা এখন দেখছি প্রথমে কে পেয়েছিল, প্রথম পেয়েছিল স্বামী 4/1, মাতা 6/1। এই দুইটা অংশ আমরা লিখে নেই। 4/1 প্রমাণ, কথাটা আমি প্রমাণটা লিখে নিই, প্রমাণ 4/1 যোগ 6/1, 4/1 যোগ 6/1, তার মানে 4/1 পেয়েছিল স্বামী, 6/1 পেয়েছিল মাতা। এরপরে এক কন্যা পেয়েছে কতটুকু, এক কন্যা পেয়েছে 36/7, 36/7, এবং পুত্রের কন্যা পেয়েছে 36/14। এখন আমরা এই ভগ্নাংশের যোগটা করছি, লসাগু হবে 36, লসাগু হচ্ছে 36। তাহলে আমি অপর পৃষ্ঠায় পুরোটাই লিখছি, 4/1 আপনাদের সুবিধার জন্য, যোগ 6/1 যোগ 36/7 যোগ 36/14 সমান সমান, যোগ করতে হলে লসাগু 36 হয়, একটু করে দেখবেন আপনারা। 36 লসাগু 4 নং 36, 9, ভাগফল 9 দিয়ে লবকে গুণ করে 9×9, যোগ 6 দিয়ে 36কে ভাগ করলে 6 6 36, 6 ভাগফল 6 দিয়ে 1কে গুণ করলে 6×6, 36 দিয়ে 36কে ভাগ করলে 1, 1 দিয়ে 7কে গুণ করলে 7, 36 দিয়ে 36কে ভাগ করলে 1, 14 দিয়ে 1কে গুণ করলে 14 সমান সমান, নিচে 36, উপরে 9 যোগ 6 যোগ 7 যোগ 14 যোগ করলে আপনারা দেখবেন এখানে 36 হয়, আমি দেখেছি 36 আসে। সুতরাং এখানে 36/36 সমান সমান 1 প্রমাণিত। তাহলে আমাদের বন্টন সঠিকভাবে করা হয়েছে, এটা প্রমাণিত হয়েছে। তাহলে আমরা বুঝলাম আমাদের অঙ্ক সঠিক হয়েছে। আমি এখন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা দ্বিতীয় প্রশ্নে হাজির হয়েছে। দ্বিতীয় প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, ক নামের একজন হানাফি মুসলমান তাহার সহোদর ভাইয়ের অনুকূলে 6,000 টাকা প্রদানের একটি উইল করে গেছেন। 10/10/1980 তারিখে ক তাহার স্ত্রী, এক পুত্র, এক কন্যা, এক মৃত পুত্রের পুত্র, মৃত কন্যার কন্যা এবং তার সহোদর ভাইকে রাখিয়া মারা যাওয়ার পরে তার মূল সম্পত্তির মূল্য দাঁড়ায় 12,000 টাকা। ক এর সম্পত্তির নীতি ব্যাখ্যা করিয়া বন্টন করো। এই প্রশ্নে আমি দুইটি অংশ দেখতে পাচ্ছি। প্রথমে 6,000 টাকার একটা উইল আছে, তারপরে তার সম্পত্তির একটা উইল আছে। এখানে দুইটা উইল হয়েছে, অর্থ এবং সম্পত্তি। এই দুইটা উইলের ব্যাপারেই আমরা ধাপে ধাপে অগ্রসর হব। প্রথমে আমি
12,000 টাকার যে উইল হয়েছে, সম্পত্তির যে উইলটা হয়েছে, মোট সম্পত্তির যে উইলটা, সে উইলটা ভাইয়ের বরাবর করেছে সহোদর ভাইয়ের। এখন দেখি সে উইলের ব্যাপারে আমাদের কি বক্তব্য আছে। আমাদের আইনে বলা আছে, যদি কেউ উইল করে থাকে এবং সেই উইলে যদি সমস্ত ওয়ারিসদের সম্মতি না থাকে, তাহলে সেই উইলটি সম্পূর্ণভাবে কার্যকর না হয়ে 3/1 কার্যকর হবে। তার মানে আমাদের সম্পত্তির মোট মূল্য হচ্ছে 12,000 টাকা। এই 12,000 টাকার 3/1 ভাই পাবে এবং বাকি যে 3/2 এটা ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে। যদি এ ব্যাপারে সম্মতি দেওয়া না থাকে, উইলে যদি সম্মতি না দেয় ওয়ারিসরা, তাহলেই 3/1 শুধু সহোদর ভাই পাবে, বাকি অংশ ওয়ারিসরা পাবে। 3/1 সহোদর ভাই বলেছি, যার নামে উইল করা হবে সে পাবে 3/1, বাকি অংশ থাকে 3/2, এই 3/2 অংশ পাবে ওয়ারিসরা। তাহলে আমি ধরে নিচ্ছি এই উইলে ওয়ারিসদের সম্মতি নেই। এই চিন্তা করে, এটা ভেবে আমি অগ্রসর হচ্ছি। যেহেতু উইলে সম্মতি নেই, যেহেতু আমাদের এখানে বলা নাই প্রশ্নে সম্মতি আছে কি নাই, তাহলে যেহেতু উইলে সম্মতি নেই, তাহলে 3/1 কার্যকর হবে। তার মানে 3/1 যার বরাবর উইল করা হয়েছে সে পাবে, কার্যকর হবে। তাহলে এই জিনিসটা বোঝা গেল। 3/1 কার্যকর হবে বলতে মোট সম্পত্তির 3/1 সহোদর ভাই পাবে, বাকি 3/2 ওয়ারিসরা পাবে। তাহলে আমি অঙ্কটা করছি। আমাদের মোট সম্পত্তির মূল্য দাঁড়িয়েছে 12,000 টাকা। 12,000 এর 3/1। অঙ্কটা কিন্তু দুইভাবেই করা যায়। যদি ধরে নেওয়া হয় যে সম্মতি নাই, তাহলে সেভাবে অগ্রসর হব। যদি ধরে নেওয়া হয় যে সম্মতি আছে, তাহলে মোট সম্পত্তি কিন্তু সহোদর ভাইয়ের কাছে চলে যাচ্ছে, আর এখানে আমাদের বন্টন করার কোনো কিছু নেই। তাহলে আমি ধরে নিচ্ছি যে সম্মতি নেই, তাহলে আমি 3/1 দেখছি কত আসে। 3 একে 3, 3 4 12, 4,000। সুতরাং এখানে 4 একে 4,000 টাকা সহোদর ভাই পাচ্ছে। তাহলে 12,000 থেকে 4,000 টাকা চলে গেল সহোদর ভাইয়ের কাছে, যার বরাবরে উইল করা হয়েছে। তাহলে আমরা দেখছি আমাদের সম্পত্তি কত পরিমাণ আছে। 8,000 টাকা সম্পত্তি রয়ে গেছে। এই সম্পত্তি, এই 8,000 টাকায় আমরা বিতরণ করব ওয়ারিসদের মধ্যে। তাহলে প্রথমে আমি 8,000 টাকার থেকে প্রথম অংশীদার যে আমরা দেখছি কে কে আছে। স্ত্রী আছে, এক পুত্র এক কন্যা, মৃত পুত্রের পুত্র, মৃত কন্যার কন্যা, সহোদর ভাই। তাহলে আমি প্রথম স্ত্রীকে দিচ্ছি। স্ত্রী পাবে 8/1, কোরআনিক অংশ 8/1। তাহলে 8/1 যদি দেই স্ত্রীকে, তাহলে মোট হচ্ছে 8,000 টাকা। এর 8/1 সমান সমান 8 একে 8, 1,000 টাকা। 1,000 টাকা পাচ্ছে স্ত্রী। বাকি থাকে 8,000 টাকার থেকে 1,000 টাকা যদি আমি বিয়োগ করি, থাকে 7,000 টাকা। এই 7,000 টাকা অন্যান্য ওয়ারিশ যারা আছে তারা পাবে। আর অংশ কতটুকু আছে সেটাও বের করতে, আমি টাকার পরিমাণ বের করেছি, 7,000 টাকা বাকি আছে, আর অংশ কতটুকু বাকি আছে সেটাও বের করতে হবে। অংশ দিয়েছি 8/1,
তাহলে বাকি অংশ কতটুকু আছে বের করছি। 1 বিয়োগ 8 ভাগের 1 অংশ সমান সমান 8 লসাগু 8 একে 8 বিয়োগ 1 সমান সমান 8 ভাগের 7 অংশ। অংশ রয়েছে 8 ভাগের 7, অর্থ রয়েছে 7,000 টাকা। এখন আমি পুত্র এবং কন্যা এই দুজনের মধ্যে ভাগ করছি এবং মৃত পুত্রের কন্যা পুত্র, মৃত পুত্রের পুত্র এবং মৃত কন্যার কন্যার মধ্যে ভাগ করে দিচ্ছি। তাহলে আমরা জানি পুত্র ইস্টু কন্যা সমান সমান 2:1। এই নিয়মে করতে হলে আমি ভাগের নিয়মে যাচ্ছি। এক পুত্র, আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি। এক পুত্র, আপনারা জানেন এবং আমি আগে বলেছি যে পুত্রের সংখ্যা দ্বারা 2 গুণ করতে হয়, কন্যার সংখ্যা দ্বারা 1 গুণ করতে হয়, যেহেতু 2:1। তাহলে 2 ইন্টু 1 সমান সমান 2 একে 2 ভাগ এক পুত্র, তারপরে আছে তার এক কন্যা। আমরা ভাগের নিয়মে চলে যাচ্ছি, কতটুকু কত ভাগ পায়। এক কন্যা যেহেতু 1 ইন্টু 1 1 ভাগ। তারপরে রয়েছে মৃত পুত্রের পুত্র। আমরা কিন্তু মুসলিম পারিবারিক আইন অনুসারেই করছি, যেহেতু তিনি মারা গেছেন 1980 সালে, এই জন্য আমরা তার সম্পত্তি মুসলিম পারিবারিক আইন অনুযায়ী করছি। মৃত পুত্রের পুত্র, মৃত পুত্রের পুত্র সমান সমান, যেহেতু সে পুত্র, মৃত পুত্র ছিল, পুত্র যেহেতু মৃত, এই জন্য এই পুত্র পিতার প্রতিনিধিত্ব করবে। পিতা পেতেন 2 ভাগ, এজন্য এই 2 ভাগই পুত্র পাবে, পুত্রের পুত্র পাবে। 2 ইন্টু 1 সমান সমান 2 ভাগ। এরপরে আসছি মৃত কন্যার কন্যা। মৃত কন্যার কন্যা, যেহেতু এটি কন্যা, তাহলে কন্যা, এই কন্যার প্রতিনিধিত্ব করবে, তাহলে এই কন্যা পেত কিন্তু 1 ভাগ। তাহলে 1 ইন্টু 1 সমান সমান 1 ভাগ। মোট ভাগ দাঁড়াচ্ছে 2 আর 1 3, 2 5 আর 1 6। মোট ভাগ দাঁড়াচ্ছে 6 ভাগ। আমি আলাদা করে অংশ হিসাবে লিখছি। পুত্র পায় কত অংশ? পুত্র সমান সমান এই 6 ভাগের কতটুকু পায়? 6 ভাগের 2 অংশ পাবে। অংশ, এখন লিখব অংশ। কন্যা সমান সমান 6 ভাগের এই 1 অংশ পাবে। এরপরে মৃত পুত্রের পুত্র 2 ভাগ। মৃত পুত্রের পুত্র সমান সমান 6 ভাগের 2 ভাগ। এখানে অংশ হয়ে যাবে 6 ভাগের 2 অংশ। মৃত কন্যার কন্যা কতটুকু পায়? 1 ভাগ। তাহলে 6 ভাগের 1 ভাগ, তার মানে 6 ভাগের 1 অংশ। আমি অংশ দিয়ে দিলাম। এখন আমাদের টাকার পরিমাণ কতটুকু আছে নিশ্চয়ই মনে আছে আমাদের। টাকা কিন্তু আছে আমাদের এই 7,000 টাকা। এই 7,000 টাকাই আমি প্রত্যেকের অংশের বরাবর পৌঁছে দেব। তাহলে পুত্র আমি এখানে যদি করি, তাহলে 7,000 এর 2 ভাগ, 6 ভাগের 2। তাহলে 7,000 এর 6 ভাগের 2 যদি করি, তাহলে কত টাকা পাই সেটা আমরা সহজেই বের করতে পারবো। আমরা যদি কাটাকাটি করি, তাহলে আপনারা দেখবেন যে 6 দিয়ে যদি আমি ভাগ করি উপরে, তাহলে ভাগফল দাঁড়ায় 2,333 টাকা 33 পয়সা। এটা আপনারা একটু মিলিয়ে দেখবেন, এত টাকা পাচ্ছে পুত্র। এটা পুত্র। আমি অপর পৃষ্ঠায় না গেলে হবে না। পুত্র
পাবে। এটা পুত্র করলাম, 6/2, এই 6/2, এই 6/2 করেছি, 7,000-এর 6/2, কাটাকাটি করে ভাগ করে আমি ভাগফল পেয়েছি 2,333 টাকা 33 পয়সা, এটা পুত্র পাচ্ছে। এখন দেখব কন্যা কতটুকু পায়। কন্যা সরাসরি আমি সম্পত্তির অংশের পরিমাণ যেটা অর্থে দাঁড়ায় সেটা আমি সরাসরি করে দিচ্ছি। তাহলে কন্যা পাচ্ছে কতটুকু? কন্যা পাচ্ছে 7,000, অবশিষ্ট এর 6/1 কেন 6/1? এই যে এখানে দেখেন কন্যা কিন্তু 6/1 মালিক। তাহলে 6/1 এখানে যদি আমি কাটাকাটি করি এবং যদি ভাগ করি তাহলে ভাগফল দাঁড়ায় 1,166 টাকা 66 পয়সা। আপনারা এটা ভাগ করে দেখবেন যে ভাগফল এটা আসে। তারপরে এক মৃত পুত্রের পুত্র, এক মৃত পুত্রের পুত্র, একইভাবে টাকা কিন্তু 7,000, এর মৃত পুত্রের পুত্র অংশটা দেখে নেই, 6/2, এর 6/2 অংশ। তাহলে কাটাকাটি করে আমি দেখলাম যে এখানে 2,333 টাকা 33 পয়সা আসে। এটা আপনারাও দেখে নেবেন, এই পরিমাণটা আসে। এরপরে বাকি থাকে এক মৃত কন্যার কন্যা। অপর পৃষ্ঠায় যাচ্ছি। এক মৃত কন্যার কন্যা সমান সমান 7,000, এর তার অংশটা একটু দেখে নিই আমরা। এই যে 6/1 মৃত কন্যার কন্যা, তাহলে এর 6/1 কাটাকাটি করে ভাগ করলে দাঁড়ায় 1,166 টাকা 66 পয়সা। তাহলে আর বাকি থাকলো সহোদর ভাই, যার বরাবরে উইল করা হয়েছে, কিন্তু এখানে যেহেতু এক মৃত কন্যার কন্যা বর্তমান আছে, আমি আবার বলছি যেহেতু মৃত কন্যার কন্যা আছে এই ক নামের ব্যক্তির, সুতরাং সহোদর ভাই এখানে বঞ্চিত। তাহলে লিখে নেই সহোদর ভাই বঞ্চিত, সহোদর ভাই বঞ্চিত। কেন বঞ্চিত আমি আবার বলছি, যেহেতু মৃত ব্যক্তির এক কন্যা ছিল, সেই কন্যার কিন্তু একজন কন্যা বর্তমান আছে, এজন্য সহোদর ভাই বঞ্চিত হচ্ছে। এখন আমি যে 6,000, এটা কিন্তু আমার দ্বিতীয় অংশ হলো। এখন আমি প্রথম অংশে চলে যাই। প্রথম অংশ কি বলেছিল একটু আমি দেখে নিই, প্রশ্নটার দিকে তাকাই। প্রশ্নটা বলেছে ক নামের একজন হানাফি মুসলমান তার সহোদর ভাইয়ের অনুকূলে 6,000 টাকা প্রদানের একটি উইল করে গেছে। এখন এই 6,000 টাকা আমি, যেহেতু এই 6,000 টাকা তার ভাইয়ের অনুকূলে করেছে, কিন্তু বলেছে 6,000 টাকা আমার ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেবে, যেহেতু প্রদানের কথা বলা হয়েছে। সহোদর ভাইয়ের অনুকূলে 6,000 টাকা প্রদানের একটি উইল করে গেলেন ক। তাহলে 6,000 টাকা উইল করে গেছে সমস্ত ওয়ারিসদের দেওয়ার জন্য। তাহলে আমি সমস্ত ওয়ারিসদের আমি এই 6,000 টাকা বন্টন করছি। স্ত্রী পাবে 6,000 টাকার, আগে উপরে লিখে নেই 6,000 টাকার স্ত্রী পাবে। স্ত্রী সমান সমান 8/1। এটা কিন্তু কোরআনিক অংশীদার, সে এই অংশ পাচ্ছেন। তাহলে 6,000 এর 8/1 কতটুকু দাঁড়ায়? আমি যদি কাটাকাটি করি তাহলে এখানে কাটাকাটি করলে 750, আপনারা ভাগ করে দেখবেন 750 হয়, সমান সমান 750 টাকা স্ত্রী পাচ্ছে। বাকি কতটুকু থাকে তারপর আমি পুত্রের যেহেতু
এক পুত্র এক কন্যা, এক মৃত পুত্রের পুত্র এক মৃত কন্যার কন্যার অংশটা আমি জানি কে কতটুকু পাচ্ছে। অংশটা বলতে আমার কিন্তু আগেই আমি এই অঙ্কটা করেছি। এই যে 6/2 হচ্ছে পুত্র, 6/1 কন্যা, মৃত পুত্রের পুত্র 6/2 এবং মৃত কন্যার কন্যা 6/1। এই অংশটা আমি এই অংশটার মাধ্যমেই আমি বন্টন করব। তাহলে আমি দেখছি যে স্ত্রীকে দেওয়ার পরে কতটুকু অর্থ কি পরিমাণ অবশিষ্ট আছে। তাহলে 750 টাকা স্ত্রী পেল, বাকি থাকে কত টাকা এবং বাকি থাকে কত অংশ সেটা আমি দেখব। তাহলে টাকা বাকি থাকে 6000 বিয়োগ 750 টাকা সমান সমান 5250 টাকা। এটা কিন্তু অর্থটা মানে টাকা বাকি আছে। এরপরে আমি দেখব সম্পত্তি বাকি থাকে কতটুকু। সম্পত্তি এখানে অর্থ লিখবেন, তারপরে লিখবো এটা সম্পত্তি। সম্পত্তি বাকি থাকে, সম্পত্তি বাকি থাকে 1 থেকে বিয়োগ করবো। 1 বিয়োগ কতটুকু আমি অংশ দিয়েছি, স্ত্রী পেল কিন্তু 8/1 অংশ। 1 বিয়োগ 8/1 অংশ সমান সমান নিচে লসাগু 8, 8 থেকে 8 বিয়োগ 1 সমান সমান 8/7 অংশ কিন্তু আমার অংশ রয়ে গেছে। অংশ সম্পত্তির অংশ এবং অর্থ আছে 5250 এটা। তাহলে আমি দেখছি এক পুত্র কতটুকু পায়। এক পুত্র পায় অংশ 4/7 এর আমি পুত্র কতটুকু পায়, পুত্র কিন্তু 6/2 অংশ পাচ্ছে। তাহলে 5250 টাকা আমি দেখে নেই। এই 5000, এই যে 5250 টাকা এর পুত্রের অংশ হচ্ছে 6/2। একটু আবার পুত্রের অংশটা আবার দেখিয়ে নেই আমি। এই যে পুত্র হচ্ছে 6/2। তাহলে আমি করছি কিভাবে আসলো সেটা আপনাদের দেখাইলাম। তাহলে 5000 পুত্র পায় 5250 এর 6/2। আমি যদি কাটাকাটি করি তাহলে আমার এখানে দাঁড়ায় ভাগ করে 1750 টাকা পুত্র পায়। এক কন্যা পায় তেমনিভাবে 5250 এর 6/1। 6/1 কোথা থেকে এসছে আমি আবার দেখিয়ে দেই। এখানে এই যে কন্যার অংশ হচ্ছে 6/1, তাহলে এর 6/1। তাহলে কাটাকাটি করে ভাগ করে আমি পাচ্ছি 875 টাকা। পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি এক মৃত পুত্রের জন্য। এক মৃত পুত্রের পুত্র পায় সমান সমান 5250 এর তার অংশটা কত একটু আমি দেখে নেই। মৃত পুত্রের পুত্র পাচ্ছে এই 6/2 অংশ। তাহলে এর 6/2 অংশ, 6/2 কাটাকাটি করে ভাগ করে দেখলাম 1750 টাকা। বাকি থাকলো এক মৃত কন্যার কন্যা। এক মৃত কন্যার কন্যা সমান সমান 5250 এর 6/1। আমি দেখি নেই 6/1 কোথা থেকে আসলো। এই যে 6/1, এটা হচ্ছে মৃত কন্যার কন্যা 6/1 অংশ। তাহলে আমি এখন এটা 6/1 দিয়ে কাটাকাটি করে ভাগ করে আসবে 875 টাকা।
আর আমার বাকি থাকলো সহোদর ভাই, যেহেতু পুত্র আছে, সহোদর ভাই বঞ্চিত হচ্ছে। তাহলে আমি সবার সম্পত্তি এখানে বন্টন করে দেখেছি, দিয়েছি বন্টন করে সঠিকভাবে, এবং সেখানে টাকার পরিমাণটা শুধু যোগ করলেই সঠিকভাবে বন্টন হয়েছে কি না আপনি বুঝতে পারবেন। তার মানে আপনি টাকার পরিমাণটা দেখবেন যে কাকে দেওয়া হয়েছে কত। স্ত্রী 750, তারপরে পুত্র 1750, কন্যা 875, মৃত পুত্রের পুত্র 1750, মৃত কন্যার কন্যা 875 টাকা দেওয়া হয়েছে। সব যোগ করলে যোগফল দাঁড়াবে 6000 টাকা। সুতরাং আমার সম্পত্তি, যে অর্থের যে পরিমাণটা সবার মাঝে সমানভাবে, সবার ওয়ারিশ অনুযায়ী, অংশীদার অনুযায়ী সঠিকভাবে বন্টন করা হয়েছে। তাহলে আজকের যে অঙ্কটা নিয়ে হাজির হয়েছিলাম, দুটো অঙ্ক আমি এখানেই শেষ করেছি। সম্পত্তি বন্টনের অঙ্ক পদ্ধতি এপিসোড 12 এখানেই শেষ করছি। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আমার এই ধরনের ভিডিও আরও আমি সামনে করতে পারি, চালিয়ে যেতে পারি। সেজন্য আমাকে উৎসাহ আমি পাবো যদি আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।